শহীদের স্বপ্ন ছিল বৈষম্যহীন মানবিক মর্যাদা ভিত্তিক সাম্যের বাংলাদেশ। শহীদের প্রত্যাশা, দেশবাসীর প্রত্যাশা তখনও ছিল, অঙ্গীকার এখনও আছে। সেই বাংলাদেশ আমাদের বিনির্মাণ করতে হবে ঐক্যবদ্ধভাবে, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করে। এই কথা যেন আমরা ভুলে না যাই। আজকে যা শুরু হয়েছে, গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভেদ কারা করছে, কারা গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে আপোষের লড়াই সৃষ্টি করে দিয়ে কারা এই আরাম উপভোগ করছে। আমি গতকালকে একটা অনুষ্ঠানে বলেছিলাম, আমরা গণতান্ত্রিক শক্তিসমূহ পরস্পর লড়াই করছি আর আরামে আছে দিল্লিওয়ালারা। কেননা আমাদের মধ্যে পরস্পর বিভক্তি এবং লড়াইয়ে উপকৃত হবে তারাই। আমরা এই 1 বছর যেতে না যেতেই আমরা ভুলে যাচ্ছি গণতান্ত্রিক সংগ্রামের স্ট্রাগলের সমস্ত আমাদের ত্যাগ তিতিক্ষাকে, রক্তদানকে। আমরা মর্যাদাবান করার পরিবর্তে পরস্পরকে পরস্পর অপমানিত করার সুযোগ নিচ্ছি। কেন জানি না, আমাদের মধ্যে সেই চর্চা ইদানিং শুরু হয়ে গিয়েছে। রক্তাক্ত অভ্যুত্থানের ইতিহাস রক্তের অক্ষরেই লেখা হবে, এটাই স্বাভাবিক। সবাইকে আবারও রক্তিম অভিনন্দন, বিপ্লবী অভিনন্দন এবং বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে বক্তৃতা শুনতে সকাল 11:30 থেকে এই পর্যন্ত শুনেছি। তার মধ্যে এই বিকেলের এই বক্তব্য খুবই ধ্যান সহযোগে শুনেছি। যথেষ্ট সময় ছিল, বইটাও এর মধ্যে পড়া হয়ে গেছে। প্রথম লাইন লেখক লিখেছে, ইতিহাসের পাতা রক্তাক্ষরেই লেখা হয়, আর যেন আমাদের কোনো ইতিহাস রক্ত দিয়ে লেখা না হয় এই কামনা করি। গত কয়েকদিন আগে একটা স্লোগান দিয়েছিলাম, আর দেব না রক্ত, এ দেশ আমার মুক্ত। এটা যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি। রক্তস্নাত এই বাংলাদেশে আর যেন আমাদের কোনো সন্তানকে রক্ত দিতে না হয়। নিজেদের দাবি আদায়ের জন্য, দেশের মানুষের গণতান্ত্রিক দাবি আদায়ের জন্য গণতান্ত্রিক কোনো সংগ্রাম যাতে আমাদের করতে না হয়, যেন এদেশের মানুষ রক্তে কিনা স্বাধীনতা, রক্তে ভেজা গণ অভ্যুত্থানের সুফল পেতে পারে, সেই জন্যেই আমাদের সংগ্রাম জারি থাকবে। অবশ্যই গণতান্ত্রিক সংগ্রামের বহু রকমের সংজ্ঞা থাকে। বাংলাদেশের স্বাধীনতা পূর্বকালে সাহিত্য শাসনের জন্য সংগ্রাম, মাতৃভাষার জন্য সংগ্রাম, সর্বশেষ মুক্তিযুদ্ধের মাধ্যমে রক্তক্ষয়ী যুদ্ধ এবং সংগ্রামের মধ্য দিয়ে যেই দেশ আমরা পেলাম, এখানে আর কোনো রক্ত দেওয়ার কথা ছিল না। আমি সংক্ষিপ্ত একটা প্রাসঙ্গিক বক্তব্য পরে দেব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে এবং কিভাবে আমরা ঘটনা প্রবাহে 2024 পর্যন্ত উপনীত হলাম, কাদেরকে মোকাবিলা করে আমাদেরকে উপনীত হতে হয়েছে। কালকে এক জায়গায় বলেছি যে আওয়ামী লীগ মরিয়া প্রমাণ করিল তাহারা ভারতের দল। বাংলাদেশের মানুষকে সেটা প্রমাণ করতে হয়নি, তারা নিজেরাই দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মানুষকে বুঝিয়ে দিয়েছে এবং পৃথিবীর ইতিহাসে লিখিত হয়ে গিয়েছে তারা বাংলাদেশের জন্য ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, তারা বাংলাদেশের প্রোডাক্ট নয়। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ একটি মাফিয়া এবং স্বৈরতান্ত্রিক শক্তি, ফ্যাসিস্ট শক্তি। সুতরাং আওয়ামী লীগ সম্পর্কে বেশি কথা বলাও আমার খুব একটা জায়েজ মনে হয় না। তাই আসুন দেশের শক্তি নিয়ে কথা বলি। আমাদের সন্তানরা জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত করেছে। এই রক্তের সিঁড়ি একদিনে নির্মিত হয় না। কথায় বলা আছে,
যে যত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার এই শিকল ভাঙা, হয়তো তারা আর আসিবে না ফিরে আমাদের মাঝে। আমরা দেখেছি সেই বন্দিশালা, গণভবনের দুর্গ জনস্রোতে এবং জনস্রোতের ধাক্কায় কিভাবে চুরমার হয়ে গেল। সাথে দম্ভ এবং অহমিকা আওয়ামী লীগের শেখ হাসিনার চুরমার হয়ে গেল। যেই ভবনটিকে দুর্গের মতো মনে হতো, সেই ভবনের বর্তমান চেহারা দেখলে কি কল্পনা করতে পারেন? নিরস্ত্র মানুষের ধাক্কায় সেই দুর্গ কীভাবে নিশ্চিহ্ন হয়ে যায়। এটাই হলো জনশক্তি, এটাই হলো গণ ঐক্যের বিপ্লবী শক্তি। গণ ঐক্যের শক্তি যারা অনুধাবন করে না, তারাই স্বৈরাচারে পরিণত হয়, তারাই ফ্যাসিস্টে পরিণত হয়। এবং পৃথিবীর ইতিহাসে কোনো ফ্যাসিস্ট, কোনো স্বৈরাচারের স্বাভাবিক পতন হয়নি, কারণ স্বাভাবিক পতনের বা ক্ষমতা বদলের কোনো রাস্তাই তারা উন্মুক্ত রাখে না। যেমনটি শেখ মুজিব রাখেনি, সাংবিধানিকভাবে রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের কোনো দুয়ার আর উন্মুক্ত রাখা হয়নি। তাজউদ্দিন আহমদের মেয়ে লিখেছে, তাজউদ্দিন আহমদের ডায়েরিতেও সম্ভবত লেখা আছে যে আপনি রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের কোনো অপশন, কোনো দরজা খোলা রাখলেন না, সুতরাং অস্বাভাবিক পদ্ধতিতেই রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন হবে। তার শিকার তো আপনি হবেন এবং সাথে আমরাও যাব। সেটা অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে। কিন্তু সেই ইতিহাস থেকে স্বৈরাচারের কন্যা কখনো শিক্ষা নেয় না। ইতিহাসে যারা স্বৈরাচারী হিসেবে আবির্ভূত হয়েছে, ফ্যাসিস্ট হিসেবে রাষ্ট্র পরিচালনা করেছে, তারা কখনোই স্বাভাবিকভাবে পতিত হয়নি। খুব নিষ্ঠুর নির্মম পদ্ধতিতে তাদের অপসারণ হয়েছে। দেশে দেশে জাতিতে জাতিতে বহু রক্তক্ষয়ের পর সেই সমস্ত নির্মম ফ্যাসিস্ট স্বৈরাচাররা এমন নির্মম পরিণতির মাধ্যমে তাদের শেষ পরিণতি হয়েছে, যে পরিণতি পৃথিবীর ইতিহাসে বিভিন্ন রকমের কলঙ্কিত বা দৃষ্টান্তমূলক ইতিহাস সৃষ্টি করে গিয়েছে। রোমানিয়ার চসেস্কুর কথা আপনারা জানেন, হাইতির পাপাডকের কথা জানেন, এবং এইভাবে আরও অনেকের কথা বলতে পারি, বলা আমার উচিত হবে না। দক্ষিণ এশিয়ায়, দক্ষিণ পূর্ব এশিয়ায় এবং মধ্যপ্রাচ্যের অনেক শাসকের সেই পরিণতি আমরা দেখেছি। কারো সুড়ঙ্গের মধ্যে পালিয়ে গিয়েও রক্ষা হয়নি, কেউ মৃত্যুর পরেও পাপাডকের মাথার খুলে নিয়ে ফুটবল খেলা হয়েছে হাইতিতে, সেই ইতিহাস আপনারা জানেন। এতৎ সত্ত্বেও স্বৈরাচারের উত্থান হয় যুগে যুগে। কিন্তু আমাদের দেশে আমরা দেখেছিলাম সেই 47-এর পর থেকে 23 বছরের শাসন শোষণের মধ্য দিয়ে, যে রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে আমরা 71 পেয়েছিলাম, আমরা সেই আবার রক্ত দিয়ে সেই স্বাধীনতাকে সুরক্ষা করতে হবে। সেই অরক্ষিত স্বাধীনতাকে আমাদের রক্ষা করতে গিয়ে বহু জীবন দান করতে হবে, সেটা আমরা কখনো কল্পনা করিনি। আমার ছোট ভাই যে ইতিহাস লিখেছে, সেই ইতিহাস পড়তে গিয়ে আমার মনে হয়েছে, কেউ ইতিহাস নির্মাণ করে, কেউ ইতিহাস লেখে, কেউ ইতিহাস চর্চা করে, কেউ ইতিহাসের উপরে রিসার্চ করে, সেই ইতিহাসকে বিশ্লেষণ করে, সেই ইতিহাস নিয়ে গবেষণা করে পরবর্তী প্রজন্মের জন্য আবার পুস্তিকা প্রণয়ন করে ইতিহাসের শিক্ষা নিয়ে। নির্মোহ ইতিহাস লেখার এখনই সময়। এই 24-এর গণ অভ্যুত্থান, ছাত্র গণ অভ্যুত্থান নিয়ে ইতিহাস লেখার এখনই সময়। জানি না কত নাটক হবে, কত কাব্য হবে, কত উপন্যাস হবে, কত স্মৃতিচারণ হবে, কত পদ্য রচনা হবে, কিন্তু 24-এর এই গণ অভ্যুত্থানের উপেক্ষা নিয়ে লেখা কখনো শেষ হবে না। আমি অনুধাবন করি 71-এর চেতনা ব্যবসায়ীদের মতো 24-এর ছাত্র গণ অভ্যুত্থান নিয়ে যেন কোনো চেতনা ব্যবসা না হয়। আমি নসিহত করি, যারা 24-এর গণ অভ্যুত্থানের একমাত্র ভাগীদার হিসেবে দাবি করতে চায়, তারা যেন উপলব্ধি করে কখনো কোনো গণ অভ্যুত্থান, ছাত্র গণ অভ্যুত্থান ছাত্র জনতার, সারা দেশের মানুষের, সমগ্র দেশের মানুষের অংশগ্রহণ ব্যতী রেখে কখনো সংগঠিত হয় না। বিগত 24-এর গণ অভ্যুত্থানে যে স্ফুলিঙ্গ সৃষ্টি হয়েছিল 15ই জুলাই ছাত্রীদের উপরে হামলার মধ্য দিয়ে,
সে স্ফুলিঙ্গ দাবানলের মতো ছড়িয়ে দিতে 16ই জুলাই যারা শহীদ হয়েছে, আবু সাঈদ, ওয়াসিম, মুগ্ধের মতো যারা সৈনিকেরা যারা শহীদ হয়েছে, তারাই দাবানলে পরিণত করেছে পরবর্তী আন্দোলন। সেই দাবানলে পুড়ে ছারখার হয়েছে স্বৈরাচারী ফ্যাসিস্টদের মসনদ এবং দুর্গ। সেটা বিজয় আমরা অর্জন করেছি, সবাইকে নিয়ে সেই বিজয় আমরা উপভোগ করব। সেই বিজয়ের উপর নির্মিত হবে প্রকৃত শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ। শহীদের স্বপ্ন ছিল বৈষম্যহীন মানবিক মর্যাদা ভিত্তিক সাম্যের বাংলাদেশ। শহীদের প্রত্যাশা, দেশবাসীর প্রত্যাশা তখনও ছিল, অঙ্গীকার এখনও আছে। সেই বাংলাদেশ আমাদের বিনির্মাণ করতে হবে ঐক্যবদ্ধভাবে, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করে। এই কথা যেন আমরা ভুলে না যাই। আজকে যা শুরু হয়েছে, গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভেদ কারা করছে, কারা গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে আপোষের লড়াই সৃষ্টি করে দিয়ে কারা এই আরাম উপভোগ করছে। আমি গতকালকে একটা অনুষ্ঠানে বলেছিলাম, আমরা গণতান্ত্রিক শক্তিসমূহ পরস্পর লড়াই করছি আর আরামে আছে দিল্লিওয়ালারা। কেননা আমাদের মধ্যে পরস্পর বিভক্তি এবং লড়াইয়ে উপকৃত হবে তারাই। আমরা এই 1 বছর যেতে না যেতেই আমরা ভুলে যাচ্ছি গণতান্ত্রিক সংগ্রামের স্ট্রাগলের সমস্ত আমাদের ত্যাগ তিতিক্ষাকে, রক্তদানকে। আমরা মর্যাদাবান করার পরিবর্তে পরস্পরকে পরস্পর অপমানিত করার সুযোগ নিচ্ছি। কেন জানি না, আমাদের মধ্যে সেই চর্চা ইদানিং শুরু হয়ে গিয়েছে। তার মধ্যে আমাদেরকে চিন্তা করতে হবে তারা ওরাই যারা আমাদের ভিতরে বিভক্তির মধ্য দিয়ে সুযোগ নেবে, তারা ওরাই যারা বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হতে দিতে চায় না, তারা ওরাই যারা ফ্যাসিবাদের আগমনকে স্বাগতম জানাতে চায়, তারা ওরাই যারা বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামকে স্বাভাবিকভাবে নিতে পারে নাই, তারা ওরাই যারা বাংলাদেশের স্বাধীনতাকে নিয়ে এখনো পর্যন্ত প্রশ্ন তুলতে চায়। আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না, কাউকে উদ্দেশ্য করে এই রাজনৈতিক চেতনাকে আমি অপমান করতে চাই না। আমি শুধু নসিহত করব, স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমরা সবাই এই স্বাধীনতাকে যেহেতু আপন করে নিয়েছি, এখানে আমরা কোনো বিভক্তি চাই না। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।